স্বাগতম সবাইকে ডাটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদমস মাস্টারি সিরিজে। আজকে আমরা টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস নিয়ে কথা বলবো আর অনেকগুলো প্রবলেম সেগুলো সলভ করব। যদি আমরা লাস্ট ক্লাসটা একটু ছোট করে রিকল করি তাহলে আমাদের অবশ্যই মনে আছে যখন আমরা কোনো কমপ্লেক্সিটি নিয়ে কথা বলি তখন আমরা ওস্ট কেস কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করি, অর্থাৎ বিগ ও নোটেশন। সো আমরা যতগুলো প্রবলেম সলভ করব এখানে সবগুলাতে আমরা বিগ ও নোটেশন অথবা ওস্ট কেস কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করবো বা সেটাই বের করার চেষ্টা করব আমরা। এই কোডটার মধ্যে মেইন ফাংশন এটা তো একটা সিস্টেম কল। কারণ মেইন ফাংশন ছাড়া তো আমাদের প্রোগ্রাম চলবে না। তাই আমরা মেইন ফাংশন নিয়ে চিন্তা করব না। আমরা ততটুকু নিয়েই চিন্তা করব যতটুকু আমরা নিজেরা লিখছি। মানে আমাদের কোনো একটা প্রবলেম সলিউশনের জন্যে আমরা যেই পরিমাণ কোড অথবা একটা অ্যালগরিদম ডেভেলপ করার জন্যে যতটুকু কোড আমরা নিজেরা লিখছি আমরা শুধুমাত্র ততটুকুর কমপ্লেক্সিটি এনালাইসিস করব। আর আরেকটা ছোট জিনিস মনে রাখতে হবে, কোনো একটা স্টেটমেন্টের একটা সিঙ্গেল লাইনের যে স্টেটমেন্ট মানে হচ্ছে সেমিকোলন মানে কিন্তু আমাদের কি স্টেটমেন্ট শেষ। এখান থেকে হচ্ছে স্টেটমেন্ট শুরু। এই যেখানে সেমিকোলন পাবো সেখানে কিন্তু স্টেটমেন্ট আমার শেষ হচ্ছে, তাই না? আবার এখানে হচ্ছে স্টেটমেন্ট শুরু, এখানে সেমিকোলন মানে স্টেটমেন্ট শেষ। তার মানে আমাদের মনে রাখতে হবে একটা সিঙ্গেল স্টেটমেন্টের কমপ্লেক্সিটি হচ্ছে O of 1, মানে হচ্ছে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। কারণ ওই স্টেটমেন্ট এক্সিকিউট করতে 1 টাইম লাগবে আমাদের। এখন এখানে যে প্রিন্ট আচ্ছা এটা এটা হচ্ছে সি প্লাস প্লাস। যদি আমরা সি তে আলোচনা করি তাহলে সি আউট মানে হচ্ছে প্রিন্টএফ ফাংশন। তাহলে একটা প্রিন্টের জন্য কি আমার কনস্ট্যান্ট অ্যামাউন্ট সময় লাগতেছে আর এই স্টেটমেন্টটা জাস্ট একবার এক্সিকিউট হচ্ছে, তাই এটা হচ্ছে O of 1। আর যেহেতু রিটার্ন 0 করছি এটা একটা স্টেটমেন্ট, সেটারও কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি সেটা হচ্ছে কি O of 1। টোটাল যদি আমি কমপ্লেক্সিটি এনালাইসিস করি এবার, তাহলে এই ২ টা লাইনের জন্য O of 1 প্লাস O of 1 সমান 2 big of 1। তাহলে আমি বলতে পারি এটা কনস্ট্যান্ট টাইম বা O of 1 এ চলবে, মানে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি এটার জন্যে। আমরা কিন্তু এখানে যেই সি মানে যে কনস্ট্যান্টটা আছে সেটা কিন্তু বাদ দিয়ে দিছি। তো আমাদের যদি এরকম কোনো কনস্ট্যান্ট থাকে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। এখন কোয়েশ্চেন আসতে পারে যে আমরা যে কনস্ট্যান্টটাকে বাদ দিচ্ছি সেটার কি কোনো ইমপ্যাক্ট নাই? অবভিয়াসলি সেটার ইমপ্যাক্ট আছে। সেটা যদি অনেক বড় হয় তখন আমাদের এটাকে অবশ্যই কনসিডারেশন এ আনতে হবে। বাট আমরা যেহেতু পোস্ট কেস কমপ্লেক্সিটি মানে হচ্ছে আপার বাউন্ড নিয়ে কথা বলি, সো আপার বাউন্ডের জন্য আমরা চিন্তা করব সবসময় যে সবচেয়ে বড় যেই ডিগ্রিটা আছে সেটা নিয়ে আলোচনা করতে বা সেটাকে পিক করতে। তাহলেই হচ্ছে আমরা পোস্ট কেস কমপ্লেক্সিটিটা পাবো। ওকে, প্রবলেম 2, যেকোনো অ্যাসাইনমেন্ট অথবা হচ্ছে যেকোনো ইনিশিয়াল এই যে একটা ইনিশিয়ালাইজেশন একটা অ্যাসাইনমেন্ট আছে এগুলো সবগুলো হচ্ছে O1 টাইমে রান করবে। আমরা ফর লুপে পরে ঢুকবো। আমরা জাস্ট আগে ফর লুপ ছাড়া কি আছে? যেমন এখানেও কি আমরা প্রিন্ট করছি। তাহলে এটাও তো আমরা আগের স্লাইডে দেখলাম যে আগেরবার যখন সলভ করছি তখন দেখতে পারছি এটাও কি O1 কমপ্লেক্সিটি নেয়। মানে O1 মানে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি নিচ্ছে। রিটার্ন 0 এটাও O of 1। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে সি আউট মানে এই প্রিন্ট ফাংশনটা কতবার এক্সিকিউট হবে? এটা তো যদি একবার এক্সিকিউট হয় তাহলে আমি জানি বিগ অফ 1 মানে কনস্ট্যান্ট টাইম নিচ্ছে সেটা। কিন্তু এটা কতবার এক্সিকিউট হচ্ছে? এটা n টাইম এক্সিকিউট হচ্ছে। তার মানে এটা কার উপর ডিপেন্ডেন্ট? n এর উপরে ডিপেন্ডেন্ট। তাহলে n এর ভ্যালু কত? ৮। যদি n এর ভ্যালু ১০ করে দিতাম তাহলে প্রিন্টএফ কয়বার প্রিন্ট হতো? ১০ বার। যদি n এর ভ্যালু ১০০ হতো তাহলে হচ্ছে এটা ১০০ বার প্রিন্ট হতো। তার মানে কি আমরা বলতে পারি না যে এই যে কাউট মানে প্রিন্টএফ যেই স্টেটমেন্টটা আছে সেটা n টাইম প্রিন্ট হবে? এখন এই পুরা কোডের মধ্যে সবচেয়ে বড় টার্ম কে? n। কারণ n এর মানের উপরে পুরা প্রিন্টএফ ডিপেন্ড করতেছে। তার মানে এইটার কমপ্লেক্সিটি বিগ অফ n। আর যদি আমরা সবগুলা যোগ করি তাহলে যে কনস্ট্যান্ট পাবো এই জায়গা থেকে, সেই কনস্ট্যান্টটাকে তো আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাই না? তো মেইন কমপ্লেক্সিটি থাকবে আমাদের ওস্টাস বিগ অফ n। ৩ নাম্বার প্রবলেম, এখানে একটা ফর লুপ লেখা আছে যেটা হচ্ছে ডিক্রিজিং অর্ডারে যাচ্ছে। ডিক্রিজিং মানে হচ্ছে এটা ১০ থেকে নিয়ে ১ পর্যন্ত আসবে এটা। আর ততবার কি করবে? n এর ভ্যালু এখানে প্রিন্ট করবে। এটার কমপ্লেক্সিটি কত? প্রিন্টএফ এর তো বিগ অফ 1 আমরা জানি কনস্ট্যান্ট টাইম। তাহলে ফর লুপের কতবার? এই ফর লুপটা কতবার চলতেছে তার উপরে তো ডিপেন্ড করতেছে আমার প্রিন্টএফ। কারণ ফর লুপ যতবার চলবে প্রিন্টএফ তো ততবার প্রিন্ট হবে আমাদের। ফর লুপের ভ্যালু আমরা দেখতে পারতেছি এখানে ১০। তার মানে এই প্রিন্টএফ হচ্ছে ১০ বার প্রিন্ট হবে। আচ্ছা, n এর ভ্যালু যদি 10 না হয়ে n এর ভ্যালুটা যদি এমন হইতো m = 10 আর এখানে n দিয়ে দিতাম তাহলে obviously ১০ না হয়ে n ডিপেন্ড করতো কার উপরে? m এর উপরে। তখন আমরা ১০ না লিখে এখানে লিখতাম যে m টাইম এটা চলবে। সো আমরা এটাকে বলতে পারি বিগ অফ m যদি এখানে ১০ এর বদলে m দেয়া থাকে। আর যদি এটা ফিক্সড করে দেয় যে n = 10, 10 থেকে 1 পর্যন্ত এটা চলবে। তাহলে তখন এটা হচ্ছে বিগ অফ 1। কারণ এটা কনস্ট্যান্ট। কারণ ১০ পৃথিবী
যাই হোক না কেন কোডে যত চেঞ্জ আসুক এটা ১০ বারই চলবে, তাই না? এটাকে তো আমরা আর চেঞ্জ করতে পারতেছি না। সো তখন এটা হচ্ছে কনস্ট্যান্ট টাইম। যদি এই 10 অন্য কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট থাকে, ধরলাম সেই ডিপেন্ডেন্স হচ্ছে m এর ভ্যালুর উপরে। m এর ভ্যালুর সাথে ডিপেন্ড হয়ে ১০ চেঞ্জ হচ্ছে। তাহলে হচ্ছে এটা big of m হবে এটা। প্রবলেম নাম্বার ৪, সিম্পল একটা ফর লুপ। এখানে যে কন্ডিশনটা ডিফারেন্ট। n এর ভ্যালু দেওয়া আছে ৮, তাহলে এই ফর লুপ কয়বার চলবে? আমরা যদি একটু দেখি, তাহলে ৮ এর জন্য ১ম এ চলবে হচ্ছে ১ বার, তারপরে ২ গুণ হবে, তাহলে হবে ২, তারপরে আবার ২ গুণ হবে ৪, তারপরে ২ গুণ হবে ৮। তার মানে ১, ২, ৩, ৪, ৪ বার চলতেছে। আমরা ১৬ র জন্য চিন্তা করি। ১, ২, ৪, ৮, 16, কারণ ২ করে আমাদের বাড়তেছে। আরেকটু অন্যভাবে যদি চিন্তা করি, 2 পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16। যদি এটাকে যদি অন্যভাবে লিখি একটু, সেটা হচ্ছে 2 পাওয়ার 3 এভাবে যদি লিখি, লগ 8 মানেই তো 2 পাওয়ার 3, কারণ লগ 2 বেস 8 মানে 2 পাওয়ার 3। তারপরে হচ্ছে লগ 16 সমান 2 পাওয়ার 4। তাহলে আমরা বলতে পারি এই টোটাল ফর লুপ যেটা আছে সেটার কমপ্লেক্সিটি হবে log 2 বেস n, কারণ n এর ভ্যালুর উপরে বেস করেই কিন্তু এই ফর লুপটা চলবে। আর কতবার চলবে? log n টাইম চলবে। এর জন্য এটার কমপ্লেক্সিটি log n। যদি এমন হয় যে i ইকুয়াল টু i ডিভাইডেড বাই 2 হয়, তাহলে এটা log n। কিভাবে? ১৬ র জন্য যদি চিন্তা করি, তাহলে ১৬ প্রথমবারে ১৬ র জন্য চলবে, তারপরে ৮ এর জন্য, তারপরে হচ্ছে ৪ এর জন্য, তারপরে ২ এর জন্য, তারপরে ১ এর জন্য। আমি ধরলাম ১ পর্যন্তই চলবে। ০ হলে ০ হোয়াটএভার, বাট ১ পর্যন্ত চলবে। যেহেতু ২ দিয়ে ভাগ করতেছি, তো ২ দিয়ে ভাগ করলে আবার ০ হবে। সমস্যা নাই। ১ কম বেশি হইতেই পারে আমাদের, যখন আমরা বিগ ও নিয়ে কথা বলতেছি, একটা স্টেপ কম বেশি আমাদের হইতেই পারে। বাট ওভারঅল আমরা যেটা এস্টিমেট করতেছি অ্যাপ্রক্সিমেট যে ভ্যালু, আমাদের মনে আছে কিনা যে আমরা বলছিলাম যে এটা একটা প্রায়োরি এনালাইসিস আর এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। সো অ্যাপ্রক্সিমেটলি আমরা কারেক্ট। হতে পারে যে ১-২ টা স্টেপ মিস হইতে পারে আমাদের কাছ থেকে। তো আবার যদি এখন 8 এর জন্য আমরা চিন্তা করি, তাহলে কি হবে? 8, 4, 2, 1, 0, 0 থাকতে পারে, নাও পারে, 0 ধরলাম। তাহলে কি এটাও কি এইটার যতগুলো স্টেপ লাগতেছে এখানেও তো ঠিক ততগুলাই স্টেপ লাগতেছে এই ৮ এর জন্য, এই ১৬ র জন্যে। তাহলে এটাও কিন্তু log n টাইমে চলবে। ওকে, এখানে ২ টা ফর লুপ আছে। আমরা তো যখন এরকম একটার ভিতরে আরেকটা লুপ দেখি সেটাকে আমরা কি বলি? নেস্টেড লুপ। যেটা বাহিরে থাকে সেটাকে আমরা বলি আউটার লুপ, আর যেটা ভিতরে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ইনার লুপ। আমরা আউটার লুপ নিয়ে এখন চিন্তা করব না। আমরা জাস্ট ইনার লুপটা দেখব। ইনার লুপ কতবার চলবে? আমরা অলরেডি বুঝতে পারতেছি ইনার লুপ m টাইম চলবে। কোন জিনিসের উপর বেস করে আমাদের এক্সিকিউশন বাড়ছে বা কমছে আমরা শুধু সেটাই দেখতেছি। তাহলে হচ্ছে ইনার যে ফর লুপ সেটা হচ্ছে m টাইম চলবে। আর আউটার যে ফর লুপ সেটা চলবে কি n টাইম। তার মানে এইটার প্রতিটা ইনক্রিমেন্ট এর জন্যে ইনার ফর লুপ m টাইম চলতেছে। তার মানে আমরা কি এটা বলতে পারি যে এটার n টাইমের জন্য ইনার ফর লুপ m টাইম চলতেছে। সো এটার কমপ্লেক্সিটি n ইনটু m। আর যদি এমন হতো যে না এটা m না এটাও n, দুঃখিত এটাও n, তাহলে আমরা বলতে পারতাম যে এটা n ইনটু n সমান ও n স্কয়ার টাইম এটা চলতেছে। এটার কমপ্লেক্সিটি তাহলে কি? O n স্কয়ার। এবার থেকে আমরা দেখব রিকার্সিভ ফাংশন কলের কমপ্লেক্সিটি। তো এটা হচ্ছে একটা ফ্যাক্টোরিয়াল ফাংশন। ফ্যাক্টোরিয়াল আমরা কি জানি যে ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইনটু 2 ইনটু 3। তার মানে কি প্রতিটা ভ্যালুর গুণফল 1 পর্যন্ত। সো যদি 0 বা 1 হয় এটা হচ্ছে বেস কেস, যেখানে আমরা বললাম যে রিটার্ন 1, কারণ আমরা জানি 0 ফ্যাক্টোরিয়াল মানেও হচ্ছে 1। সো এই জায়গাটা যদি চিন্তা করি এটা কনস্ট্যান্ট আমাদের জায়গা। এটাও O অফ 1, এটাও O অফ 1 যদি এটা ট্রু হয়। ওকে। সো মেইন কমপ্লেক্সিটি আমাদের ডিপেন্ড করতেছে এই জায়গাতে। এই জায়গাটায় কার উপর ডিপেন্ড করতেছে? n এর উপরে। যেই n টা আমি পাস করতেছি সেই n এর উপরে। n এর ভ্যালু যদি 5 হয়, তাহলে এই লাইন অনুসারে ১ম এ 5 গুণ 4 এ যাবে। তারপরে আসবে হচ্ছে 4 গুণ 3, তারপরে 3 তে যাবে 3 গুণ 2, দেন 2 গুণ 1, দেন এখান থেকে কি 1 রিটার্ন হবে, তাই না? তার মানে আমি যেই ভ্যালু পাস করতেছি তার উপর ডিপেন্ড করেই তো আমার একটা লম্বা সিকোয়েন্স তৈরি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটার কমপ্লেক্সিটি big of n। এটা হচ্ছে বাইনারি সার্চের কোড। আমরা যদি এটা একটু এনালাইসিস করি, এখানে একটা ইফ স্টেটমেন্ট, এটা হচ্ছে তার ইলস। যদি কোনো একটা ইফ এর অল্টারনেটিভ একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে তাহলে ইলস আর লেখা লাগে না। সো এটা একটা ইলস স্টেটমেন্ট। আমরা অলরেডি জানি যে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, কমপ্লিটলি কনস্ট্যান্ট টাইমে চলবে। সো এগুলো নিয়ে আমরা বদার হব না। এখানে একটা এক্সিকিউশন হচ্ছে স্টেটমেন্ট। সো এটা বিগ অফ 1, এটাও O অফ 1, এটাও O অফ 1 ই হচ্ছে আমাদের। ওকে। এই যে এখান থেকে হচ্ছে আমাদের মেইন কমপ্লেক্সিটি
শুরু হচ্ছে। ওগুলো সবগুলো তো কনস্ট্যান্ট। তো এখানে কি করতেছি আমরা? এখানে বলতেছি যে আ লো, হাই এখানে বলে দিচ্ছি। তাহলে লো মানি হচ্ছে 0, মিড মানি হচ্ছে কি ১ম অর্ধেক নিচ্ছি। আর এখান থেকে নিচ্ছি ১ম অর্ধেক থেকে কি একদম শেষ পর্যন্ত। অর্থাৎ এই কোডে আমরা কি করতেছি, একটা অ্যারে থাকবে, সেই অ্যারেকে সবসময় ২ ভাগে ভাগ করে নিচ্ছি আমরা। আমরা অন্য ভাগে যাচ্ছি না। আমাদের ভ্যালু খোঁজার জন্য আমরা যেকোনো একটা পোরশন এ যাচ্ছি। যেমন এই যে রিটার্ন স্টেটমেন্ট দিয়ে বলতেছে যেকোনো একটা স্পেসিফিক পোরশন এ যাওয়ার জন্যে। আমরা অন্য পোরশন যদি থাকে সেটাকে আমরা এক্সক্লুড করে দিচ্ছি। তাহলে প্রতিবারই কি করতেছি আমরা হাফ করে নিচ্ছি না। আমাদের সার্চ স্পেস আমরা কি অর্ধেক করে বাদ করে দিচ্ছি প্রত্যেকবারে। আমরা যদি একটু আগে যাই, এই জায়গাটায় আমরা কি বলছিলাম যে যদি i এর ভ্যালু সবসময় ২ করে ভাগ হয়, মানে কি অর্ধেক করে বাদ দিচ্ছি তাহলে কি log n। সো আমরা এখানে কি করতেছি? আমরা কিন্তু প্রতিবারে আমাদের স্পেস থেকে কি অর্ধেক করে বাদ দিয়ে দিচ্ছি আমরা। যেহেতু আমরা অর্ধেক করে বাদ দিয়ে দিচ্ছি তার মানে এটাও হবে big O of log n। এটা হচ্ছে ফিবোনাচ্চি সিকোয়েন্স বের করার জন্যে। যারা ফিবোনাচি সিকোয়েন্স জানে না তাদের জন্য বলছি, ফিবোনাচি সিকোয়েন্স হচ্ছে সবসময় আগের ২ টা যোগফল। যেখানে 0 আর 1 হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে 0 আর 1 যোগ করলে 1, 1, 1, 2, 2 আর 1, 3, 3 আর 2, 5, 5 আর 3, 8। সো এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। সবসময় আগের ২ টার যোগফল বের করতে হয়। এখন এখানে যদি 0 বা 1 হয় তাহলে সেটা কনস্ট্যান্ট। এটাই রিটার্ন হবে। সো এই বেস কেস হচ্ছে সেটাই বলতেছে এখানে। আর রিটার্ন করতেছে কি n-1, n-2, কারণ সবসময় যেই ভ্যালু নিব সেটা হচ্ছে আগের ২ টার যোগফল। তাহলে আমরা একটু ৫ এর জন্য বের করি ৫। তাহলে ৫ এর জন্য কি পাবো? ৪ পাবো আর হচ্ছে ৩ পাবো। ৪ এর জন্য যদি বের করি তাহলে এখানে আবার ৩, এখানে ২, ৩ এর জন্য গেলে ২, এখানে হচ্ছে ১, এখানে গেলে হচ্ছে ১, এটা হচ্ছে ০, এটা এখানে শেষ। কারণ ১ তো আমাদের বেস কেস। ২ এর জন্য আবার ১, এখানে ০, আবার ৩ এর জন্য যদি যাই তাহলে ২, ১, 1, 0 শেষ। এই ট্রিটা ২ ভাগে ভাগ হচ্ছে সবসময়। ২ টা পোরশন লেফট আর রাইট পোরশন। যেখানে একটা পোরশন হচ্ছে n-1 আরেকটা পোরশন কি n-2। যেটা সবচেয়ে লংগেস্ট ওয়ে সেদিকে যদি আমি চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে n এর ভ্যালু যদি ৫ হয় তাহলে 1 পর্যন্ত যাচ্ছে হাইট। তার মানে কি এটা কি তার হাইট হচ্ছে, তাই না? একদম n এর ভ্যালু যতটুকু ততটুকু তার হাইট। আর পোরশন কয়টা হচ্ছে? ২ টা পোরশন হচ্ছে। তাহলে তার কমপ্লেক্সিটি হবে big of 2 power n। হইতে পারে যে কয়েকটা সাবট্রি নাই এখানে বা কয়েকটা লিফ নোড নাই, হইতে পারে। বাট অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি big of 2 power n। এটা হচ্ছে তার কমপ্লেক্সিটি। আসলে যে কয়টা প্রবলেম সলভ করছি এটা হচ্ছে ফান্ডামেন্টাল। এই কয়টা সলভ করা মানেই এটা না যে আমি কমপ্লেক্সিটিতে খুব ভালো করব। ফার্দার কমপ্লেক্সিটি এনালাইসিস ভালো করার জন্যে আমাদের ২ টা মেথড obviously জানতে হবে। একটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড, আরেকটা হচ্ছে মাস্টার থিওরাম। সো এই ২ টা মেথড যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে আমরা যেকোনো রিকারেন্স রিলেশনের কমপ্লেক্সিটি এনালাইসিস করতে পারবো আমরা। এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।